আজকের লোকসভা নির্বাচনের ফলাফল দেখার পর এ রাজ্যের যারা শিক্ষক পদপ্রার্থী তাদের প্রত্যেকের মাথায় এখন একটাই চিন্তা, একটাই প্রশ্ন, তাহলে কি আদেও স্কুল সার্ভিসের নোটিফিকেশন নতুন করে কোনো দিন আর বেরোবে? কোনো দিন কি আর শিক্ষক নিয়োগ হবে? এই প্রশ্নটা সকলের মাথায় এই মুহূর্তে প্রথম প্রশ্ন হিসাবে চিহ্নিত প্রত্যেক যারা শিক্ষক পদপ্রার্থী তাদের। যে কারণেই একাধিক প্রশ্ন করেছে আমাকে, একাধিক মেসেজ যে স্যার তাহলে কি আর আদেও শিক্ষক নিয়োগ হবে? তো এই সংক্রান্ত কিছু বলার জন্যই আজকের এই পর্বের ভিডিও। প্রথমেই বলে রাখি, এটা মানতে হবে যে আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে কেন্দ্রীয় স্তরে এই ফলাফলটাকে আমাদের প্রত্যেকের স্বাগত জানানো উচিত। মানে হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ বিরোধী শক্তিশালী হওয়াটা খুব দরকার ছিল। সরকার যেই গঠন করুক, সেটা ইন্ডিয়া জোট বা এনডিএ জোট যেই হোক না কেন, বিরোধী দল শক্তিশালী হওয়াটা খুব দরকার ছিল, যেটা আগের নির্বাচনে তার কোনো প্রতিফলন ছিল না বলেই দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে বা একাধিক ক্ষেত্রে কিছু একনায়কতান্ত্রিক যে মনোভাব, সেই মনোভাব ব্যক্ত হয়েছে কেন্দ্রীয় স্তরের যারা মানে সরকারের দেখভালে রয়েছে তাদের থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা অবশ্যই একটা ভালো দিক যে বিরোধী শক্তিশালী হয়েছে। বিরোধী শক্তিশালী হওয়া মানেই গণতন্ত্রের স্বরূপ বজায় থাকবে। তাই প্রথমেই আমি আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে এবং পার্সোনালি আমি নিজে এই যে কেন্দ্রীয় স্তরে যে চিত্র, সেই চিত্রকে স্বাগত জানাই। এবার আসি, এই একই কথা আমাদের রাজ্যের জন্য যখন বলবো তখন কথাটা কেমন যেন থমকে যাচ্ছে। আমাদের রাজ্যে কি আদেও বিরোধী শক্তিশালী হলো না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 12 এবং 30 অনেকটাই বেশি, এই যে পার্থক্যটা অনেক গুণ বেশি। যে কারণে বিরোধী শক্তিশালী তো হলোই না, বরং যারা শাসক দল তাদের একক আধিপত্য অনেক গুণ বেড়ে যাওয়ার একটা চিত্র তৈরি হয়েছে এই মুহূর্তে। এবং এটা থেকে কোন কোন উদ্বেগ লুকিয়ে রয়েছে সেগুলোই আমি আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করছি। এই রাজ্যে বিরোধী দুর্বল হয়ে যাওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা এমন মনোভাব তৈরি হয়ে গেল যে আমরাই এই রাজ্যের শেষ কথা বলবো। এবং যেহেতু 2 বছর পরই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও তৃণমূলের একটা জয় জয়কার হবে, সেই প্রাথমিক যে মানে আভাস, সেই আভাস এই আজকের নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট। কিন্তু তৃণমূলকে মাথায় রাখতে হবে যে এর আগে যতবার কোনো সরকারের পরাজয় হয়েছে, সব পরাজয়ের আগে পূর্বে জয় জয়কারের চিত্র রয়েছে। যেমনটি নরেন্দ্র মোদী সরকার যেমনটি ভেবেছিল যে এবার 400-র বেশি আসন তারা পাবে। কেন? কারণ কনফিডেন্স পেয়েছিল, যাকে মোদী ঝড় হিসাবে অ্যাড্রেস করা হয়েছিল। অর্থাৎ আগের বারের মতো যদি এবারও সেই জয় জয়কার হয় তাহলে 400-র কাছাকাছি চলে যাওয়াটা অবাক হওয়ার নয়। সেই রকমটি ভেবেই কিন্তু সমস্ত শাসক দল, মানে কেন্দ্রীয় স্তরের শাসক দলের সমস্ত নেতা মন্ত্রীরা সেইভাবে নিজেকে রেডি করে ফেলেছিল। আর তাই জন্য ইসবার 400 পার এই স্লোগানটাকেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। অথচ রেজাল্টে দেখা গেল যে কেউ জানে না, কোনো টিভি চ্যানেল, কোনো এক্সিট পোল পূর্ব অনুমান করতে পারেনি যে ফলাফলটা এই জায়গায় এগোবে বা এই জায়গায় শিফট হবে। তার মানে মনে রাখতে হবে, এই রাজ্যের 2026 সালের যে বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল যে চোখ বন্ধ করে একটা জয় জয়কারের জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে, সেটা এবারের এই 2024-এর লোকসভা নির্বাচনের ফল থেকে যে সম্পূর্ণ স্পষ্ট সেটা বলা যায় না। এটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে এবং যে কোনো নির্বাচন বা পলিটিক্সের বিষয়টা এটা, যে কোনো মুহূর্তে কিন্তু পাল্লা হালকা বা পাল্লা ভারী হয়ে যেতে পারে। গেল। এবার কথা হলো, এই যে পুরো ঘটনা, এই ঘটনার দায়টা কার, কী কারণে হলো এটা?
এটা হওয়ার একটাই কারণ, আমরা যতই চিৎকার চেঁচামেচি যাই করি না কেন, মনে রাখতে হবে শিক্ষিত সচেতন নাগরিকের সংখ্যা অনেক কম, এবং সেই সংখ্যাটা এত কম যে যারা প্রান্তিক, যারা ক্ষুদ্র স্বার্থটাকেই পাথেয় করে নিয়ে নিজের জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে, সেই মানুষগুলোর সংখ্যা অনেক বেশি। যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় বা XYZ বিভিন্ন ধরনের সুবিধা পায়, সরকারি সুবিধা, যে সুবিধাগুলো আমাদের কাছে মনে হতে পারে অনেক কম, অনেক ন্যূনতম বা ভিক্ষাবৃত্তির সমান, এইরকম একাধিক বিষয় আমাদের মনে হতে পারে, যারা সচেতন, যারা বর্তমানকালের শিক্ষিত জনগণ তারা ভাবতে পারে। কিন্তু প্রান্তিক সাধারণ খেটে খাওয়া মানুষটা দিন আনে দিন খায়, সেই মানুষটার কাছে এই টাকাটা অনেক, যে কারণে তারা কিন্তু কোনোভাবেই দুর্নীতি যা কিছু হয়েছে আমাদের রাজ্যে, লাস্ট এত বড় একটা দুর্নীতির যে চিত্র উঠে এসেছিল এবং সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে মিডিয়ায় এবং তোলপাড় হয়ে গেছিল রাজ্য, সমস্ত নেতামন্ত্রীরা জেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা দুর্নীতি সামনে আসার পরেও কিন্তু সেই মানুষগুলো নিজের অভিমুখের কোনো রূপ বদল ঘটায়নি, কারণ তাদের কাছে শিক্ষিত জনসমাজ এবং এই ধরনের মানুষ যারা চাকরিকামী বা চাকরির খোঁজে রয়েছে, যে মানুষগুলো একটু উৎকর্ষ ভাবনা চিন্তায় বিশ্বাসী, তারা সেই মানুষগুলোর কাছে সংখ্যাধিক্যের দিক থেকে অনেক কম, অর্থাৎ তারাই কিন্তু সংখ্যালঘু যারা শিক্ষিত সচেতন জনগণ। তো যে কারণে এই চিত্রটা উঠে এসেছে ওভারঅল, অর্থাৎ প্রান্তিক সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের মূল্য অনেক গুণ, সেই মানুষগুলো কিন্তু নির্বাচিত করেছে। এবং তার পাশাপাশি বিভিন্ন ভোট কর্মীদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ব্যক্ত করা হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব কঠিন, কিন্তু তবুও আমি সেটা বলছি যে চিত্র আমরা দেখছি, যে রেজাল্ট দেখছি, সেই রেজাল্ট কিন্তু এমনটাও ভাবার দরকার নেই যে পুরোটা প্রত্যেক কেন্দ্রে, বিশেষ করে কলকাতামুখী কেন্দ্রগুলোতে প্রত্যেক কেন্দ্রে একদম মানে নিষ্ঠা সহকারে নির্বাচন পরিচালিত হয়েছে, এমনটাও ভাবার দরকার নেই। কারণ প্রত্যেক কাউন্সিলরকে টার্গেট করে দেওয়া হয়েছিল, টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল যে লিড দেওয়ার রেসপন্সিবিলিটি তার নিজের। তো স্বাভাবিকভাবে এইরকম একাধিক ঘটনা ঘটেছে, সেটাকে আমি বিস্তারিত বলছি না, বুঝে নিতে হবে যে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কেবলমাত্র নামমাত্র ছিল, তার বাইরেও একাধিক ম্যানিপুলেশন হয়েছে। তো সেটা এই পুরো নির্বাচনের ফলাফলের মধ্যেও স্পষ্ট। এই যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির যে একটা বিশাল বড় প্রমাণ সামনে বেরিয়ে এসেছিল, সেটার সংখ্যা যদি আমরা দেখি তাহলে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 5% মানুষও তার সাথে ইনভলভ ছিল না। 5% মানুষও প্রত্যক্ষ পরোক্ষভাবে এই বিষয়টার সাথে কানেক্টেড ছিল না, যে কারণে এর প্রভাব অনেক কম পড়েছে। এবার স্বাভাবিকভাবেই এত আলোচনার পর যে প্রশ্নটা আসে যে সামনে তাহলে কি হতে চলেছে, দেখো আমার যেটা বিশ্বাস সেটা হলো যে কোনো রাজনৈতিক দল যখন জিতে যায় অনেক বেশি আসন নিয়ে, তখন তার মধ্যে একটা রেসপন্সিবিলিটিও জন্ম নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু 2026 সালে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, এবং প্রকৃতপক্ষে এতদিন ধরে 8 বছর ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে পুরো কাঠামোটা নষ্ট হয়ে গেছে, শিক্ষা পরিকাঠামো, শিক্ষার অভাব, শিক্ষকের অভাব। তো সেই কাঠামোটার পুনর্নির্মাণ করা বা মেরামত করার দায়িত্ব শাসক দলের কাঁধেই বর্তায়। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে এই পুরো বিষয়টাকে রিকভারি করার ভাবনা চিন্তা অবশ্যই শাসক দল করতে বাধ্য। এবং এটা মনে রাখতে হবে যে এমনটা নয়, কোনো ফাটকা এইরকম আওয়াজ তোলার দরকার নেই যে নির্বাচনের ফলাফল দেওয়ার পরই তাহলে স্কুল সার্ভিসের নোটিফিকেশান গেজেট আসবে, এমনটা নয়। মনে রাখতে হবে স্কুল সার্ভিসের নোটিফিকেশান গেজেট পুরোটা নির্ভরশীল এখন সুপ্রিম কোর্টের 2016 সালের পুরো নিয়োগের যে পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়ায় যে বর্তমানকালে স্তব্ধতা রয়েছে, সেটা নেয়ার অ্যাবাউট 2 মাসের মধ্যে আশা করি ক্লিয়ার হয়ে যাবে।
তো সেই 2 মাস না যাওয়া পর্যন্ত এবং 2016 এই নির্বাচন সংক্রান্ত যা যা বাধা নিষেধ বা যা যা বর্তমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন করে কোনো নোটিফিকেশন দিতে পারবে না। কোনো আওয়াজ তুলে কোনো লাভ নেই, কোনোভাবে দিতে পারবে না। এবার সেটা যখনই উঠে যাবে তখন অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা কিন্তু নোটিফিকেশন দেবে। তার মানে সেটা হতে পারে 2 মাস, 3 মাস, 5 মাস। তবে পজিটিভলি খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যার সমাধান হয়ে নতুন বিজ্ঞপ্তি এবং নতুন যে শিক্ষক নিয়োগের পদ্ধতি সেই পদ্ধতি চালু হবে এমনটা আশা করা যায়। এবার এখানে একটা বড় প্রশ্ন তৈরি হয়, যে প্রশ্নটা না বললেই নয়, সেটা হলো এত দুর্নীতি করে শিক্ষক নিয়োগ করলো, ধরাশায়ী হলো, শাসক দলের নেতা মন্ত্রীরা জেলে গেল, এত কিছু হলো, সেই বিষয়গুলোর কোনো ছাপ পড়লো না রাজ্য রাজনীতিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে যদি স্কুল সার্ভিসের নোটিফিকেশন দেয় এবং নিয়োগ হয়, সেই নিয়োগে কতটা স্বচ্ছতাকে ঠিকঠাক মেনটেন করা হবে এই প্রশ্ন কিন্তু এসেই যায়। এবং এখানে আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে যদি সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের এই পুরো বিষয়টার উপর যে নজরদারি রয়েছে সেই নজরদারির পরেও যখন পরবর্তী নিয়োগ করবে সেই নিয়োগে যদি দুর্নীতি করে তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের নীরব দর্শক হয়ে সেটা দেখতে হবে। কারণ এই জায়গায় আমরা তো কিছু করতে পারবো না, আমরা শুধু বলতে পারবো, দেখতে পারবো, এর বাইরে কিছু নয়, এবং এর ভুক্তভোগী হতে পারবো, এর বাইরে কিছু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কিছু দুর্নীতির মধ্যে দিয়ে হলো, তারপরে সেটা ধরা পড়লো, শাসক দলের নেতামন্ত্রীরা জেলে গেল, তবুও দেখা গেল যে তার কোনো প্রভাব পড়লো না। তো স্বাভাবিকভাবেই যারা শাসক দল তাদের কাছে এই বার্তা পরোক্ষভাবে পৌঁছালো যে আমরা যতই দুর্নীতি করি না কেন তার ফল কিন্তু ভোট বাক্সে পড়ছে না। তাই যদি দ্বিতীয়বার দুর্নীতি হয় কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে, সেখানেও অবাক হওয়ার কিছু নেই। তবে এইটুকু আশা করা যায়, যেহেতু বর্তমানকালে এই সুপ্রিম কোর্টের তদারকিতে বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যাল জায়গায় রয়েছে, তো দ্বিতীয়বার অবশ্যই ভাববেন যারা দুর্নীতি করবেন এবং এই দুর্নীতির আশ্রয় নিয়ে তারা সরু গলি খুঁজে সামনে এগোনোর চেষ্টা করবেন, তো তারা দ্বিতীয়বার অবশ্যই ভাববেন পুরো বিষয়টাকে নিয়ে। এবার প্রশ্ন হলো, যারা এই স্কুল সার্ভিসের পদপ্রার্থী বা শিক্ষক হওয়ার জন্য মুখ চেয়ে রয়েছে, সেই মানুষগুলো এখন কি করবে, তাদের স্ট্র্যাটেজি কী হবে? দেখো, আমরা এক দিক থেকে বলতে গেলে আমরা অসহায়, আমাদের কিছু করণীয় নেই, অর্থাৎ তুমি কিচ্ছু করতে পারবে না, নাথিং। যদি তুমি ভাবো যে না আমি আর চাকরি করব না, তাহলে তোমাকে ছেড়ে দিতে হবে রাস্তা ছেড়ে দিয়ে XYZ কোনো রাস্তায় তোমাকে বেরিয়ে পড়তে হবে। যদি ভাবো না আমাকে চাকরি করতেই হবে, তাহলে তোমাকে শক্তভাবেই পথে নেমে নিজেকে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে দাঁড় করিয়ে রাখতে হবে এবং প্রিপেয়ার্ড হতে হবে। অর্থাৎ তোমার হাতে এখন রাস্তা দুটো, হয় এই রাস্তায় হাঁটবে তুমি, আর না হয় এই রাস্তা থেকে সরে যাবে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার নিজের। নিয়োগ হবে, আমি এইটুকু দায়িত্ব সহকারে বলছি, নতুন নোটিফিকেশন হবে, নিয়োগ হবে, নিয়োগ পজিটিভলি দুর্নীতিমুক্তভাবেই হবে। কারণ সুপ্রিম কোর্টের এই পুরো বিষয়টার দেখভালের মধ্যে দিয়ে যা হবে, সেই যারা দুর্নীতি করতে চায় সেই মানুষগুলো অবশ্যই শিহরিত হয়ে যাবে, আশা করি এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতিমুক্তভাবেই নিয়োগ হবে। তো সেই নিয়োগের আশায় কি তুমি মুখ চেয়ে থাকবে, নাকি এই রাস্তা থেকে সরে যাবে তুমি? সেই সিদ্ধান্ত পৃথিবীর আর কেউ তোমাকে নেওয়াতে পারবে না। এই সিদ্ধান্ত তোমার নিজের নিতে হবে, কারণ আমরা এখানে অসহায়, আমাদের কিচ্ছু হাতে নেই। আমরা দেখব, বুঝবো, উপলব্ধি করব এবং পুরো বিষয়টার জন্য যদি সাফারার হতে হয় সেটা হব, তার বাইরে কিছু নেই। এবং লাস্টলি এটাই বলবো যে যারা এই পথে হাঁটবে, ভাববে হ্যাঁ আমাকে এই রাস্তাটা ধরেই এগোতে হবে, তাদের ক্ষেত্রে একটাই অবলম্বন, সেটা হলো স্টাডি করে নিজেকে রেডি করে রাখা। দুর্নীতি হবে না এটা ধরে নাও, আশা রাখা যায় এটা। তো এবং যখনই আমি দুর্নীতির কথা ভাববো তখনই নিজে দুর্বল হয়ে যাবে দেখবে, এবং সেই দুর্বলতা এত গুণ প্রকট যে তোমার নিজের সেলফ কনফিডেন্স তো নামিয়েই দেবে,
তেমন তোমার পড়ার প্রতি ইচ্ছেটাও পুরো নষ্ট করে দেবে। তাই সেটা করা যাবে না। সেটা খুব কষ্টের কাজ যে এটা থেকে নিজেকে অব্যাহত দিয়ে নিজেকে দৃঢ়ভাবে আবার ধরে রাখা, আবার সেলফ স্টাডি চালিয়ে যাওয়া, সেটা খুব কঠিন, কিন্তু তবুও কিছু করার নেই, তোমাকে সেটা করতেই হবে। তো এইটুকুই আমি বলবো জাস্ট আজকের এই ভিডিওতে, যে আমাদের ক্লাসরুমের যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই একই বার্তা আমি দিলাম। এবং যেহেতু আলাদাভাবে ক্লাসরুমের এর ওপর কোনো ভিডিও করা হয়নি বা বলাও হয়নি, তো ইউটিউবের মধ্যে দিয়েই যারা ক্লাসরুমের স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও এই বার্তা দেওয়া হলো, এবং সেই সঙ্গে যারা ইউটিউবের আমাদের সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রেও এই প্রশ্নটা ছিল, তো সেটাকেই তুলে ধরার চেষ্টা করলাম। লাস্টলি শুধু একটাই কথা মনে রাখবে, যে যতই নির্বাচনে জয় হার যা কিছুই হোক না কেন, আমাদের এটা মানতে হবে যে দেশ বা রাজ্য যেভাবে চলছে সেভাবে চলবে, কিছু করার নেই। তো শিক্ষক অবসর নেবে, শিক্ষক নিয়োগ হবে, সেই প্রসেস চলবে। এটা সাময়িক সময়ের জন্য স্তব্ধ রয়েছে। এই স্তব্ধতা কেটে গেলে অবশ্যই নতুন নিয়োগ হবে এবং পুরো সিস্টেম রান করবে। এবং সেই রান করা সিস্টেমের সাথে তুমি নিজেকে কীভাবে অ্যাটাচ করে রাখবে, সেই সিদ্ধান্ত, সেই পথ তোমাকে বেছে নিতে হবে। তো এইটুকুই ছিল আজকের এই পর্বের ছোট ভিডিও, এবং অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ক্লাসরুমে। টাটা।